চায়নারা পুরো ইন্ডিয়া জুড়ে ছড়িয়ে দেয় এক ভয়ঙ্কর ভাইরাস। কিন্তু এক ১৯ বছরের তরুণী ঠিক এই ভাইরাস থেকে বাঁচার উপায় বের করে ফেলে, আর এতেই ঘটে বিপত্তি। চাইনিজ সেনারা এবার তার উপর অ্যাটাক করে বসে, কিন্তু তখনই তার সামনে ঢাল হয়ে আসে শিব ভক্ত রুদ্র। কিন্তু সে কি পারবে এত এত সৈন্য সামন্তের সাথে একা লড়াই করে এই মেয়েটিকে বাঁচাতে আর পুরো দেশকে ভাইরাসের হাত থেকে রক্ষা করতে? তাছাড়া এই মেয়েটির সাথেই বা তার কি সম্পর্ক, কি এমন অতীত লুকিয়ে আছে তাদের দুজনের মধ্যে? সেটাই দেখবো আজকের গল্প আখান্ডা 2-তে। প্রথমে আমরা রুদ্র সিকান্দার অধরাকে দেখতে পাই। তাকে আমরা একটা ছোট মেয়ের সাথে দেখি। সে মেয়েটিকে বলছিল যে যদি কোনোদিনও সে কোনো ঝামেলায় পড়ে তাহলে সে আবারও ফিরে আসবে। আর এখান থেকেই গল্পটি চলে আসে এনএর হেডকোয়ার্টারে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখি। সে একটা কমিটি বসিয়ে সবাইকে রুদ্রর ব্যাপারে বলছিল। সে বলতে থাকে যে রুদ্র যে কারণে এই খুনগুলো করে থাকুক না কেন, সে একজন ক্রিমিনাল, তাকে তো ধরতেই হবে আর শাস্তিও দিতে হবে। এই কথা শুনেই তখন সেখানে থাকা একজন টিম হেড বলে ওঠে যে রুদ্রকে কোনোভাবেই ধরা পসিবল না, তার দ্বারা তো একদমই সম্ভব না, কারণ রুদ্র যা করে সবকিছু মানুষের ভালোর জন্যই করে। হাজারো দুষ্ট মানুষকে সে মেরে ফেলবে, কিন্তু একটা ভালো মানুষকে সে একটু আঘাতও লাগতে দিবে না। স্বয়ং ভগবানই তাকে পাঠিয়েছেন মানব জাতির ভালো করার জন্য, তাই তাদের হাতে তাকে আটকানোর মতো কোনো শক্তি নেই। এই কেসটা সে কোনোভাবেই কন্টিনিউ করতে পারবে না। এমনকি হেড সেখান থেকে রিজাইনও দিতে রাজি ছিল। তার এসব কথা শুনে ম্যাডাম বলে ওঠে যে সেই কেসে থাকুক বা না থাকুক, কিন্তু সে কখনোই রুদ্রর পিছু ছাড়বে না, তাকে সে ধরেই ছাড়বে আর প্রাপ্য সাজাও দিয়ে ছাড়বে। তাছাড়া তার বলা মতো রুদ্র যদি এত মহানই হয় তাহলে এখন সে কোথায়? এখন সে মানুষের উপকার করার জন্য এখানে নেই কেন? এখান থেকে দৃশ্য চলে যায় হিমালয়ে। সেখানে আমরা একটা মন্দির দেখি। মন্দিরের পাশেই রুদ্র তার ত্রিশূল হাতে ঘোরাঘুরি করছে। আর এরপরই সে একটা বড় বাবার সাথে দেখা করে, আর সে তাকে বলতে থাকে যে সে তো সত্যের জন্যই এতদিন লড়াই করে এসেছে। এতদিন তার সামনে যেরকম শক্তিশালী খারাপ শক্তির লোকেরা পড়েছে, তাদের থেকে অনেক বেশি ভয়ঙ্কর মানুষজন তার জন্য সামনে অপেক্ষা করছে। কিন্তু এখন তার শক্তির যেই অবস্থা, সে কোনোভাবেই সেই সকল ভয়ঙ্কর মানুষগুলোর সাথে পেরে উঠবে না। তাই এখন তার শক্তি বাড়ানোর জন্য একটা রিচুয়াল করতে হবে। এই রিচুয়ালে যদি সে সাকসেসফুল হয় তাহলে তার সামনে কেউই দাঁড়াতে পারবে না। জাদুটোনা থেকে শুরু করে অস্ত্রপাতি সবকিছুই তার সামনে মাথা নত করবে। কিন্তু এই রিচুয়ালটা কখনো অতটাও সহজ হবে না। এটা করার সময় যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তার নিশ্চিত মৃত্যু। তাই সবকিছু অনেক বেশি সাবধানে করতে হবে। এই ধরনের ক্ষতির কথা জানার পরেও রুদ্র এগুলোর তোয়াক্কা না করে সেই রিচুয়ালটা করতে শুরু করে দেয়। বেশ মনোযোগ দিয়ে অনেকক্ষণ ধরে সে সেটা করার পর খুব ভালোভাবেই রিচুয়ালটা সম্পূর্ণ করে। অর্থাৎ সে এখন অনেক শক্তির মালিক হয়ে গেছে। এখন তাকে কেউ হারাতে পারবে না। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে চায়নার ছোট্ট একটা গ্রাম দেখানো হয়। দেখা যায় হঠাৎ করেই সেখানে সেনাবাহিনী চলে আসে, আর তারা সেখানকার বৌদ্ধ মন্দিরে থাকা মানুষগুলোকে অনবরত গুলি করে মারতে থাকে। এরপর দেখা যায় সবাইকে মেরে ফেলা শেষে সেখানে সেনাবাহিনীর কমান্ডার আসে আর বলতে থাকে যেখানে অনেক বছর ধরেই বর্ডারে পাহারা দিচ্ছে তারা, তারপরেও এই বৌদ্ধ মন্দিরে থাকা লোকগুলো কমান্ডারের নামে বদনাম করে চায়নাতে চিঠি লিখেছে। কমান্ডারের পুরো পরিবারকেও বদনাম করেছে। চিঠিতে তারা চায়নার সরকারের কাছে এই কমান্ডারকে বর্ডারের দায়িত্ব থেকে সরানোর অনুরোধ করেছিল। এজন্যই কমান্ডার এই লোকগুলোর উপর অনেক বেশি রেগে গেছে। তাছাড়া সে এটাও বলতে থাকে যে যদি তাকে বর্ডারের দায়িত্ব থেকে সরানো হয় তাহলে তো এই গ্রামের লোকেরা তাদের দুশ্মন দেশ ভারতের সাথে হাত মেলাবে। সেটা কখনোই হতে দিবে না। এই বলেই সে মানুষগুলোকে মারতে শুরু করে। সাথে এটাও বলতে থাকে যে ভারতের নাম যেখানেই নেওয়া হবে সেখানেই কমান্ডার চলে আসবে আর তার তাণ্ডব লীলা চালাবে। এর থেকেই বোঝা যায় ভারত আর চায়নার বর্ডারে কিছু মানুষ ছিল যারা ছিল ভারতীয়। কমান্ডার ভারতকে অনেক বেশি অপছন্দ করত। এর জন্য এই লোকগুলো ভারতীয় হওয়ায় সে অনৈতিকভাবে তাদেরকে মেরে ফেলে। এরপর দেখা যায় কিছুক্ষণ পরেই কমান্ডারের কাছে একটা খবর আসে যে কোথায় নাকি কোনো একটা বিপদ হয়ে গেছে। একথা শুনেই তো কমান্ডার তাড়াহুড়ো করে হেলিকপ্টার নিয়ে তার সেনাবাহিনীর ক্যাম্পে চলে আসে। কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় তাদের সেনাবাহিনীর অনেকগুলো মানুষ মৃত অবস্থায় পড়ে আছে। তাদের মধ্যে সেই কমান্ডারের ছেলেও ছিল। সে জানতে পারে যে লোকগুলো কোন একজন ভারতীয় লোকেরা ঘুষি খেয়েই মারা গেছে। এই কথা শুনে তো কমান্ডার একেবারেই হতবাক হয়ে যায়। সেবার সরাসরি চলে যায় জেনারেল চ্যাংয়ের সাথে দেখা করতে। সেখানে গিয়ে কমান্ডার তাকে সবকিছু খুলে বলে। তখন চ্যাং বলতে থাকে যে ভারতীয়দেরকে কাবু করার জন্য তাদের মেইন সিস্টেমে আঘাত হানতে হবে, আর গত 20 বছরে সে এটাই রিসার্চ করেছে যে তাদের মেইন সিস্টেমটা আসলে কি।
তখন কমান্ডার তার কাছে জিজ্ঞেস করে যে সে রিসার্চ করে কি জানতে পেরেছে। চ্যাং এবার বলতে শুরু করে। সে বলে যে ভারতকে অনেক দেশই শাসন করতে চেয়েছে, কিন্তু বেশিরভাগ দেশই তাদের উপর হক জমাতে পারেনি। তবে সেটা করে দেখিয়েছিল ব্রিটিশরা। অনেক বছর তারা শাসন করেছিল এই দেশ। তারা যখন শাসন করেছিল তখন তারা ভারতীয়দেরকে কোনো ধরনের ধর্মের প্রচারণা চালাতে দেয়নি। এরপর তো তারা শাসন ছেড়ে সেখান থেকে চলে যায়। তাই এখনো গোটা বিশ্বের চোখে চোখ মিলিয়ে দাঁড়িয়ে আছে ওই দেশটা, অর্থাৎ ইন্ডিয়া। তবে এত শক্তি তারা কোথা থেকে পায়? ওদের শক্তিটা আসলে আসে তাদের ভগবানের উপর বিশ্বাস থেকে। তাদের সবকিছুতেই তারা ভগবানকে বিশ্বাস করে। যেদিন তাদের এই দৃঢ় বিশ্বাস কোনোভাবে ভেঙে ফেলা পসিবল হবে, সেদিনই তারা ভারতকে টুকরো টুকরো করতে পারবে। তাই তাদেরকে এটা বিশ্বাস করাতে হবে যে তাদের ভগবান নেই, তাদের সাহায্য করতে আর আসবে না ভগবান। আর কমান্ডার যদি তাদের ভগবানকে মেরে ফেলতে চায়, তাহলে যেন গিয়ে তার বানানো অস্ত্রটা নিয়ে আসে, যেটা কিনা তাদের দেশ অর্থাৎ চায়না তাদের থেকে লুকিয়ে রেখেছে। সেটা নিয়ে আসার সাথে সাথেই চ্যাং তাকে বলে দিবে যে কিভাবে সে ভগবানকে মারতে পারবে। এদিকে দেখা যায় বিশাল ত্রিদেবী নামের একজন চলে আসে মিনিস্টারের অফিসে। সে আসলে কাদাপার ডিস্ট্রিক্ট কালেক্টর। তো সে মিনিস্টার পদ্মাবতী ম্যামের কাছে গিয়ে বলতে থাকে যে সে রুরাল ডেভেলপমেন্ট নিয়ে যে অ্যানাউন্সমেন্টটা করেছে সেটার মধ্যে থেকে সে যেন শান্তিপুরের নামটা সরিয়ে দেয়। তার এমন কথা শুনে মিনিস্টার পদ্মাবতী অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ওই গ্রামের ভবিষ্যৎ বদলে যাবে যদি এই অ্যানাউন্সমেন্টে ওই গ্রামটার নাম নেওয়া হয়। কিন্তু তখন বিশাল বলতে থাকে যে ওই গ্রামের সম্পর্কে তার কোনোই ধারণা নেই, এজন্যই সে এমন কথা বলছে। আসলে এই গ্রামকে একটা মাফিয়া ডেন বলা হয়। সেখানে হাজার হাজার জায়গা জুড়ে শুধু গাঁজার চাষাবাদ হয়ে থাকে। মানুষজন 24 ঘন্টা নিজেদের জীবনের পরোয়া না করেই সেখানে কাজ করে। ওখানকার সব লিডাররাই হলো বড় বড় মাপের ব্যক্তিবর্গ। এমনকি মুম্বাই গ্যাংও তাদের সাথে মিলিত আছে। এগুলো নিয়ে ইনভেস্টিগেশন করার জন্যই কয়েকটা অফিসারকে পাঠানো হয়েছিল সেই গ্রামে। তবে তাদের সবাইকে গ্রামের লোকেরা মিলে আটক করে ফেলেছে, সাথে বলে দিয়েছে যে যদি ওই গ্রামের নাম কোথাও আসে তাহলে তারা সবাইকে মেরে ফেলবে। তখন পদ্মাবতী ম্যাম বলতে থাকে যে এটা তো কোনো ব্যাপারই না। এই বলেই সে একজনকে কল করে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে সেই শান্তিপুর গ্রামে চলে আসে একজন এমএলএ। তার নাম হলো মৌলিক কৃষ্ণ। সে সেখানে গিয়েই গ্রামের শয়তান লোকগুলোকে মারতে শুরু করে। তারা তো এসব দেখে খুবই অবাক হয়ে যাচ্ছিল যে লোকটা আসলে কে, আর কেনই বা সে এখানে এসে তাদের সবাইকে মারধর করছে। তখন মৌলি তাদেরকে তাদের পরিচয় জানায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকা প্রায় সকল সন্ত্রাসীকে ধরাশায়ী করে ফেলে সে। তাছাড়া সেখানে আটকে রাখা অফিসারদেরকেও সে বাঁচিয়ে নিয়ে আসে। কিন্তু ঠিক তখনই সেখানে চলে আসে এক প্রাক্তন এমএলএ, আর মৌলিকে এসে বলতে থাকে যে সেটা একদমই ঠিক করলো না। এখনকার সরকার তাদের, কিন্তু সময় একদিন তারও আসবে, আর তখন সে মৌলিকে দেখে নিবে। এ থেকেই বোঝা যায় যে এক্স এমএলএ এই গ্রামের মানুষের সকল কাজের লিডার ছিল। সেই তাদের সবাইকে প্রোটেকশন দিয়ে এই অনৈতিক কাজগুলো করাতো। কিন্তু তার কোনো হুমকিতেই মৌলি ভয় পায় না। সে তাদেরকে নিয়ে নিজের মতো যেতে থাকে। তখনই তার সামনে কর্ণাটকা থেকে প্রাক্তন এমএলএর কিছু লোকজন সামনে আসে। সে তাদেরকে তাদের ভাষাতে বুঝিয়ে দেয়। তারপর তার কাছে তামিল বলা কিছু লোক আসে, তাদেরকেও সে তাদের ভাষাতেই বোঝায়। সর্বশেষে তার সামনে হিন্দি বলা কিছু লোক আসে, তাদেরকেও তখন সে বুঝিয়ে দেয় ঠিকঠাক মতো। এরা সবাই তো মৌলিকে ভয় দেখাতে চাচ্ছিল, কিন্তু মৌলি তো একদমই ভয় পাওয়ার পাত্র না। তো সে সেখান থেকে চলে আসার আগেই গ্রামবাসীকে বোঝাতে থাকে যে তারা যে সকল নেশা জাতীয় দ্রব্যগুলো বানায় এগুলো মানুষের অনেকভাবে ক্ষতি করে। তাছাড়া প্রাইম মিনিস্টার পদ্মাবতীর দেওয়া এই অ্যানাউন্সমেন্টটাতে যদি তাদের গ্রামের নামটা একবার আসে তাহলে তাদের এই গ্রামে অনেক অনেক উন্নতি হবে। তো এর পরপরই দেখা যায় মৌলির এলাকায় চলে আসে বড় এক অফিসার কোন একটা জিনিসের উদ্বোধন করার জন্য। সেখানে আসার পরে তার মৌলির সাথে অনেক কথাবার্তা হয়। এরপর সে মৌলির কাছে তার মেয়ে কেমন আছে সেটা জানতে চায়। মৌলি জানায় যে তার মেয়ে হলো ডিআরডিওর সায়েন্টিস্ট, তার বয়স মাত্র 19 বছর। এ কথা শুনে সেই অফিসারটা অনেক বেশি অবাক হয়ে যায় যে এই বয়সে সায়েন্টিস্ট হয়ে গেছে। এদিকে আমাদেরকে দেখানো হয় প্রাইম মিনিস্টারের অফিস থেকে ডিফেন্স মিনিস্টার চলে আসে ডিআরডিওতে। তাকে দেখে তো সেখানকার সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ একজন ডিফেন্স মিনিস্টার কেন এখানে আসবে। তখন সে তাদের সবার কাছে জিজ্ঞেস করতে থাকে যে সায়ন্তিকা গোস্বামী কোথায়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে চলে আসে সায়ন্তিকা গোস্বামী। তখন মিনিস্টার তাকে বলে যে তার যে প্রজেক্ট সে সাবমিট করেছিল সেটা প্রাইম মিনিস্টারের অনেক বেশি পছন্দ হয়েছে। আসলে সায়ন্তিকা একটা বায়োসিল প্রজেক্ট নিয়ে কাজ করছিল।
ওইটার হিউম্যান ট্রায়াল বাদে বাকি সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। যদিও সেই প্রজেক্ট সাবমিট করেছে সায়ন্তিকা নিজে, কিন্তু এটা সব কাজ করেছে জননী এবং তার টিম। তো এর পরপরই দেখা যায় ডিফেন্স মিনিস্টার চলে আসে জননীর সাথে দেখা করার জন্য। আর আমরা জানতে পারি এই জননী হলো এমএলএ মৌলির মেয়ে। তারা তখন জননীর কাছে জিজ্ঞেস করে যে এত ছোট বয়সে সে কিভাবে এগুলো করে দেখালো, অর্থাৎ সে কিভাবে এত ভালো একটা প্রজেক্ট বানালো। এই প্রশ্ন শুনে জননী জানায় যে সে রামায়ণ থেকে শিক্ষা নিয়েছে। আসলে তাদের ধর্মগ্রন্থগুলো ডিজিটাল যুগের যে কোনো জিনিসের থেকেও অনেক বেশি অ্যাডভান্স। সেগুলো থেকে যদি তারা শিক্ষা নেয় তাহলে সবকিছুই করা সম্ভব। এই ছোট একটা মেয়ের মুখে এত সব কথা শুনে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে দেখানো হয় চাইনিজ আর্মি কমান্ডার লি চলে আসে চ্যাংয়ের কাছে আর বলতে থাকে যে সে তাদের 300 আর্মিকে মেরে ফেলেছে আর তাদের থেকে চ্যাংয়ের বানানো অস্ত্রটা সে উদ্ধার করে নিয়ে এসেছে। এখন এটা সে কোথায় ইউজ করবে সেটা যেন চ্যাং তাকে বলে দেয়। তখন চ্যাং বলতে থাকে যে এটা কোথায় ইউজ করতে হবে তা তোমাকে ঠাকুর বলবে। ঠাকুর আসলে তাদের অপোজিশন এমপি। সে অনেক বেশি পাওয়ারফুল একজন ইন্ডিয়ান রাজনীতিবিদ। তাকে দিয়ে তাদেরকে ইন্ডিয়াকে ধ্বংস করতে হবে। আর তার পুরো নাম হলো অজিত ঠাকুর। দেখা যায় যে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে চলে আসে অজিত ঠাকুর। তখন পিএম তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা, মণিপুরের মতো একটা ভালো স্টেটে কেন অজিত ঠাকুর এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে? এ কথা শুনে ঠাকুর বলতে থাকে যেটা সে তার জন্য করেছে। তার ওই চেয়ারে প্রথমে বসতে চেয়েছিল তার বাবা, কিন্তু ভাগ্যক্রমে বসে গিয়েছিল সে। আর এখন এই চেয়ারটাতে বসতে চেয়েছিল অজিত ঠাকুর নিজে, কিন্তু এবারও সে বসে গিয়েছে। এজন্যই অজিত তাকে তার জায়গা থেকে সরানোর জন্যই এগুলো করছে। সে যতদিন না তার ওই চেয়ার ছেড়ে উঠবে ততদিন সেগুলো করতেই থাকবে। প্রাইম মিনিস্টার চাইলেও তাকে থামাতে পারবে না, তাকে জেলে দিবে, তাতেও কোনো লাভ হবে না। এদিকে আমাদেরকে দেখানো হয় জননীর কাছে তার বাড়ি থেকে একটা কল আসে। কালকেই তার জন্মদিন হওয়াতে তাকে বাড়িতে যাওয়ার জন্য বলা হচ্ছিল, কিন্তু কাজের অনেক বেশি চাপ থাকার কারণে জননী বাড়িতে যেতে চাচ্ছিল না। তার মা মারা যাওয়ার পর থেকে তার বাবা শুধুমাত্র এই দিনটাই অনেক বেশি ভালোভাবে উদযাপন করত। যাক, জননী তার বাড়িতে কথা বলতে থাকলে হঠাৎ করেই সেখানে চলে আসে সায়ন্তিকা ম্যাডাম। সে জননীর বস ছিল। জননীর কাছে এসে সে সব কথা শুনে তাকে তার জন্মদিন সেলিব্রেট করতে বাড়িতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। তখন জননী আর বাকিরা সবাই মিলে সায়ন্তিকাকেও তাদের সাথে যাওয়ার জন্য অনেক করে বলতে থাকে, তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। তাই সায়ন্তিকাও আর তাদেরকে না বলতে পারে না। এরপর দেখা যায় তারা সবাই মিলে জননীর বাড়িতে চলে যায়। সেখানে জননীর জন্মদিনের জন্য মৌলি অনেক বিশাল করে আয়োজন করে আর ঠিকভাবে সবকিছু গোছানো হচ্ছে কিনা তারও দেখাশোনা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দেখানো হয় সেখানে চলে আসে জননী। এসে সে তার বাবাকে জড়িয়ে ধরে। তখন মৌলি তাকে বলে যে সে নাকি কোনোভাবেই আসতে পারবে না, কিন্তু জননী বলে যে সে এত চিন্তা কেন করে, সে তো তার কাছে চলেই এসেছে। আর তাছাড়া সে শুধু একাই আসেনি, তার সাথে তার পুরো টিমকেও এনেছে, স্পেশালি তাদের টিমের লিডার সায়ন্তিকা ম্যামকে। দেখা যায় সায়ন্তিকা সেখানে আসলে তার সাথে মৌলি পরিচিত হয়ে নেয়। এরপর দেখা যায় জননী সোজা চলে যায় তার দাদির কাছে। তার দাদি একদমই ঘর থেকে বের হয় না। এর পেছনে অবশ্যই একটা কারণ রয়েছে। দাদির আসলে মৌলি বাদে আরো একটা ছেলে ছিল, কিন্তু তাকে এখান থেকে কোনো কারণে সরিয়ে ফেলা হয়েছে। কোনোভাবেই তাকে তার বাড়িতে ফিরতে দেওয়া হয়নি। এটা নিয়ে মৌলির উপর অনেক বেশি রেগে থাকে দাদি। কিন্তু জননী তার কাছে গিয়ে বলতে থাকে যে সে যেন এখন আগে সবকিছু ভুলে যায় আর তাকে তার জন্মদিনের গিফটটা দিয়ে দেয়। এই কথা শুনে দাদি জননীকে তার হাতে থাকা দুটো বালা দিয়ে দেয় আর বলতে থাকে যে এটা তার উপহার। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা তখন রাতের দৃশ্য দেখতে পাই। মৌলিকে দেখা যায় প্রতি রাতেই তার ড্রিঙ্ক করা স্বভাব। এর জন্য সে তার মদের বোতলগুলো খুঁজতে থাকে, কিন্তু সেগুলো কোথাও সে খুঁজে পাচ্ছিল না। সে তার কাজের লোকদের কাছে এ ব্যাপারে জিজ্ঞেসও করে। তারা তাকে বলতে থাকে যে ছোট মালকিন অর্থাৎ জননী তাদেরকে বলেছে যে তারা যেন মদের বোতলগুলো মৌলির অগোচরে সরিয়ে রাখে, কারণ তার সাথে তার টিমের লিডার সায়ন্তিকা এসেছে। তার সামনে কোনোভাবেই মৌলির ওগুলো খাওয়া যাবে না। এটাতে কিছুটা চিন্তায় পড়ে যায় মৌলি। তার তো এগুলো ছাড়া একদমই হবে না। তখন হঠাৎ করেই তার নাকে চলে আসে মদের গন্ধ। সে সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় সায়ন্তিকা একটা জায়গায় একা একা বসে মদ্যপান করছে। সে মৌলিকে দেখতে পেয়েই তার সাথে ড্রিঙ্ক করার জন্য তাকে ইনভাইট করে। মানে যার জন্য জননী মদগুলো লুকিয়ে রেখেছিল সে নিজেই মদ খায়। এটা দেখে মৌলিও কিছুটা অবাকই হয়, কিন্তু সে তাকে একসাথে ড্রিঙ্ক করার জন্য বলাতে সে আর তাকে না করে না। দুজনে মিলে তখন পুরো বোতল খেয়ে ফেলে আর একসাথে নর্মালি গল্প করতে থাকে।
তারা দুজন একে অপরের সাথে অনেক রিলেট করতে পারছিল। তারা দুজনে খুব সুন্দর করে সময় অতিবাহিত করে এখানে। পরদিন সকালবেলা দেখানো হয় শান্তিকা মৌলিকে ধন্যবাদ জানাতে থাকে তাকে এত ভালো একটা সময় দেওয়ার জন্য। মৌলিও তখন তার মেয়ে এত ভালো একটা মানুষের আন্ডারে কাজ করে এই ব্যাপারটা বুঝতে পেরে অনেক খুশি হয়ে যায়। আর তাছাড়া মৌলি শান্তিকাকে বলে যে তার এই বাড়িতে যখন আসতে ইচ্ছা করবে সে যেন তখনই চলে আসে, কোনো কিছু যেন না ভাবে, তার এখানে আসার পুরো পারমিশন রয়েছে। সায়ন্তিকাও তখন এই কথা শুনে খুশি হয়ে যায়। এদিকে আমাদেরকে জননীকে দেখানো হয় সে তার দাদির কাছে আসে আর বলতে থাকে যে সে তাদের দেশের অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে। তার যেই ছেলে কখনো ফিরেই আসবে না সে যেন তাকে নিয়ে চিন্তা করা এখন থেকে বাদ দিয়ে দেয়, আর এখন থেকে যেন সে জননীকে নিয়েই চিন্তা করতে শুরু করে। তখন দাদি এই কথা শুনে বলতে থাকে যে কে বলেছে তার ছেলে ফিরে আসবে না, তার ছেলেকে যে নিয়ে গেছে সেই তাকে ফিরিয়ে এনে দেবে তার কাছে। অন্যদিকে আমাদেরকে কমান্ডার লি এবং জেনারেল চ্যাংকে দেখানো হয় তারা দুজনে মিলে চলে আসে অজিত ঠাকুরের সাথে দেখা করতে। চ্যাং তখন তাকে বলতে থাকে যে অজিতের বাবার জামানা থেকে তারা তাদের দেশকে অর্থাৎ চায়নাকে অনেক সাপোর্ট করে আসছে, এখন হাতিয়ার হবে তাদের আর সেটাকে চালাবে ঠাকুর। এটা বলেই চ্যাং ঠাকুরের কাছে জানতে চায় যে কোথায় আঘাত করলে তার দেশের মানুষের মনোবল তারা ভাঙতে পারবে। ঠাকুর বলতে থাকে যে 140 বছর ধরে একটা ফেস্টিভ্যাল হয়ে আসছে, গোটা দেশে 40 দিন ধরে এটা উদযাপন করা হয়। এই একটা ফেস্টিভ্যালে প্রায় 60 কোটি মানুষ একত্রিত হয় আর এটার নাম হলো মহাকুম্ভ মেলা। এই মেলাতেই তারা অ্যাটাক করবে। তখন এই দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে দেখানো হয় এই কুম্ভ মেলা শুরু হয়ে গেছে। অনেক মানুষজন সেখানে ভিড় করে আর সেখানেই ঠাকুরের লোকজন একটা নৌকা নিয়ে চলে আসে। তাছাড়া তাদের সাথে বড় একটা মিসাইলও ছিল যেটা কিনা তারা পানির নিচেই রেখে দিয়েছিল। তাদের প্ল্যান হলো কিছুক্ষণ পরেই তারা সেই মিসাইলটা ব্লাস্ট করবে আর সেটা তারা করেও, তবে সেটাতে কোনো রকমের কোনো ধামাকাই হয় না। তাছাড়া পানির সাথে তখন কোনো একটা কেমিক্যাল মিশে যায় আর দেখা যায় কুম্ভ মেলাতে আসা প্রায় সবাই সেই নদীর পানিতেই গোসল করছিল। তবে এখানে থাকা একটা বড় পণ্ডিত সেই পানিটা হাতে নিয়েই বুঝতে পেরে যায় যে পানিতে কোনো একটা ঝামেলা তো অবশ্যই আছে। এদিকে দেখানো হয় চ্যাং বলতে থাকে যে ইন্ডিয়ার মধ্যকার কাজ প্রায় শেষ, সেখানে যারা যারা এখন গোসল করছে সবার মধ্যেই ঢুকে গেছে বন ভাইরাস। এটা শরীরে ঢোকার 6 ঘন্টার মধ্যেই কাজ শুরু করে দেয়। তখন দেখানো হয় 6 ঘন্টা পার হতে না হতেই কুম্ভ মেলাতে আসা অনেকেই এক এক করে অজ্ঞান হয়ে যাচ্ছে আর তাদের নাক এবং মুখ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। আসলে এটাই হচ্ছে ওই ভাইরাসের লক্ষণ। ওই ভাইরাসটা নদীর পানিতে ছাড়ার পরপরই যারা ওই পানিতে গোসল করেছে তাদের মধ্যেই ছড়িয়ে পড়েছে সেই বন ভাইরাস। পুরো কুম্ভ মেলা তখন মানুষের আহাজারিতে ছেয়ে যায়। অনেক মিডিয়াও ততক্ষণে এই ব্যাপারে জানতে পেরে যায় আর এই খবরটা কভার করতে চলে আসে। প্রাইম মিনিস্টার পর্যন্ত এই খবর পৌঁছাতে খুব একটা সময় লাগে না। এই ব্যাপারটাতে প্রাইম মিনিস্টার অনেক বেশি চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় কুম্ভ মেলাতে চলে আসে অজিত ঠাকুর। এখানে এসে সাধারণ মানুষকে দেখে রেখে সে অনেক আহাজারির নাটক করতে থাকে। তবে এই ভাইরাসটা তো পানির সাথে সেই মিশিয়েছিল, তবে মানুষকে তো আর সেটা বুঝতে দেওয়া যাবে না। এর জন্য তখন ঠাকুর মানুষগুলোকে সাহায্য করার নাটক করতে থাকে, তাদেরকে বিভিন্ন সাহায্য পৌঁছে দিতে থাকে। কিছুক্ষণ এমনটা করার পরে মিডিয়া ফেস করে সে আর তাদেরকে বলতে থাকে যেখানে গঙ্গাতে এসে সবাই ডুব দেয় নিজেদের পাপ ধোয়ার জন্য, আর সেটা করার সময় তাদের উপরে ওই ভাইরাসটা অ্যাটাক করে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে তারা যেই ভগবানকে এতটা বিশ্বাস করে সেই ভগবান আসলে এক্সিস্টই করে না। ভগবান যদি থাকতো তাহলে কি এমনটা কখনোই হতে দিত? সে আরো নাটক করে বলতে থাকে যে তাদের সবার থেকে বেশি ভগবানকে বিশ্বাস করতো অজিত নিজে, কিন্তু আজকের এই ঘটনার পর থেকে সে একদমই ভগবানকে বিশ্বাস করবে না। তার মুখে এমন কথা শুনে সেখানে থাকা প্রায় সবাই তার কথায় সহমত জানাতে থাকে। এমনকি এই ব্যাপারটা ছড়িয়ে পড়ে গোটা দেশেও, কারণ এই নিউজ কভার করছিল অনেকগুলো মিডিয়া। এই ব্যাপারটাতে প্রাইম মিনিস্টার অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সে তো খুব ভালো করেই বুঝতে পারছিল যেটা ঠাকুর করেছে, কিন্তু মানুষকে তো আর সেটা বোঝানো সম্ভব না, কারণ তার কাছে কোনো প্রমাণই ছিল না। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা তখন ডিআরডিও দৃশ্য দেখতে পাই। সেখানে এই ভাইরাসটা নিয়েই সকল বিজ্ঞানীরা মিলে কথা বলছিল। সায়ন্তিকায় ভাইরাসটা নিয়ে টিম মেম্বারের উপরে ট্রায়াল দিতে চায়, কিন্তু এতে কেউই রাজি হচ্ছিল না, কেননা এটা অনেক বেশি রিস্কি হয়ে যায়। এসব দেখে সায়ন্তিকা এবার নিজের হাতেই সেই ভাইরাসটা পুশ করে। এই ব্যাপারটা ঘটতে দেখে তখন সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। যদি এখন তাদের বানানো বায়োশিল্ড বা টিকা কাজ না করে তাহলে সায়ন্তিকা নিশ্চিত মারা যাবে।
তো ভাইরাস পুশ করার পরই দেখা যায় সায়ন্তিকার গায়ে সেই বায়োশিল্ড ভ্যাকসিনটা ইনজেক্ট করা হয়। এই সকল ব্যাপার স্যাপার আবার পর্যবেক্ষণ করছিল জননী নিজেই। কিছুক্ষণের মধ্যেই সে এটা এনশিওর করে যে তাদের বানানো এই ভ্যাকসিনটা কাজ করেছে, অর্থাৎ সায়ন্তিকা এখন এই ভ্যাকসিনের মাধ্যমে ভাইরাস ফ্রি হতে পেরেছে। এই কথা জানতে পেরে তো সেখানে থাকা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় যে তাদের এতদিনের কষ্ট সফল হয়েছে। প্রাইম মিনিস্টারকেও এই ব্যাপারটা জানানো হয়, সেও তো ভীষণ খুশি হয়। তারপর তাকে বলে দেওয়া হয় ভ্যাকসিনটা বাল্ক প্রোডাকশনে নেওয়ার জন্য, আর এটা যত তাড়াতাড়ি পসিবল তত তাড়াতাড়ি করতে হবে, যাতে করে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি করে ভ্যাকসিনের অনেকগুলো ব্যাচ বানানো যায়। এরপর আমাদের দেখানো হয় প্রাইম মিনিস্টারের কাছ থেকে আদেশ পাওয়ার পরই ডিআরডিওর পুরো টিম চলে যায় একটা মিলিটারি ফ্যাসিলিটিতে এটার বাল্ক প্রোডাকশন করার জন্য। মানে অনেক পরিমাণে তারা প্রোডাকশন করতে চায়। সেখানে তাদের কাজ শুরু হবে তার আগে তাদের উপর হঠাৎ করে অ্যাটাক করে বসে ঠাকুরের লোকজন। তারা এক এক করে সেখানে থাকা সকল বিজ্ঞানীকে মারতে শুরু করে। এক পর্যায়ে সায়ন্তিকা এবং জননী সেখান থেকে পালাতে থাকে, নাহলে তো তাদেরকেও মেরে ফেলা হতো। তাদের সাথেই ছিল সেই ভাইরাসের স্যাম্পল। তবে তাদেরকেও ফলো করতে করতে ঠাকুরের লোকজন সেখানে পৌঁছে যায়। তারা জননী এবং সায়ন্তিকার উপরে গুলি করতে শুরু করে, আর তখনই একটা গুলি এসে সায়ন্তিকার গায়ে লেগে যায়। সে সময় জননী অনেক বেশি ঘাবড়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। সায়ন্তিকা তখন জননীকে এখান থেকে স্যাম্পল নিয়ে পালিয়ে যেতে বলে। জননী তাকে ছেড়ে যেতে চাচ্ছিল না, কিন্তু সে তাকে দেশের জন্য এটা করতে বললে জননীর কাছে আর কোনো উপায়ও থাকে না। সে তখন সেখান থেকে পালাতে থাকে। সায়ন্তিকা সে সময় পেছন থেকে ঠাকুরের লোকেদের সাথে মোকাবেলা করতে থাকে, কিন্তু অবশ্যই সে তাদের সাথে পেরে উঠছিল না। সেই লোকগুলো তখন জননীর পেছনেই পড়ে যায়। বরফের মধ্যে দিয়ে জননী অনেক কষ্টে এগোতে থাকে। ঠাকুরের লোকজন তখন তার কাছে চলে আসে আর তার কাছ থেকে ব্যাগটা কেড়ে নেয়। এটা কোনোভাবেই জননী তাদের হাতে তুলে দিতে চাচ্ছিল না, তাই সে চিৎকার করে করে অনেক সাহায্য চাচ্ছিল যে কেউ যেন তাকে সাহায্য করে। এরপরই সে ব্যাগের চেইন খুলে বের করে সেই ভ্যাকসিনের স্যাম্পল। ওটার সাথে আবার যুক্ত ছিল একটা শিবলিঙ্গ। জননী তো বারবার চিৎকার চেঁচামেচি করে কার থেকে যেন অনেক বেশি করে সাহায্য চাচ্ছিল। ঠিক তখনই আমাদেরকে দেখানো হয় একটা জায়গা থেকে হুট করেই বের হয়ে আসে আখান্ডা রুদ্র সিকান্দার। সে সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই চলে আসে এই ঘটনাস্থলে। এরপর জননীর সামনেই সে সেখানে থাকা দুষ্ট লোকগুলোকে মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সে সবাইকে ধরাশায়ী করে ফেলে। তারপর সে জননীকে বলতে থাকে যে তাকে তো সে ছোটবেলাতেই কথা দিয়েছিল যে সে যখনই বিপদে পড়বে তখনই যদি সে তাকে একবার মনে করে তাহলে সে সেখানে চলে আসবে তাকে সাহায্য করতে। অর্থাৎ এই দৃশ্যটাই আমরা গল্পের প্রথমে দেখেছিলাম। আর তাছাড়া আমরা তো আগেই জেনেছি যে জননীর বাবার ভাই অর্থাৎ জননীর চাচা কোথাও একটা হারিয়ে গিয়েছিল, আর তার জন্যই জননীর দাদি অপেক্ষা করেছিল। আর তার সেই চাচাই হলো রুদ্র নিজে। তো সবাইকে এখানে মেরে সে জননীকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। এদিকে দেশের অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে যায়। ক্যাবিনেটের সবাই জানতে পারে যে ওই মিলিটারি ফ্যাসিলিটিতে কি ঘটেছে। তাদের যে সিচুয়েশন ঠিক করার শেষ আশাটুকু ছিল সেটাও তো এখন শেষ হয়ে গেল। সেই মিলিটারি ফ্যাসিলিটিতে যারা ইনভেস্টিগেশন করতে গিয়েছিল তারা জানায় যে সেখানে তারা একজন বিজ্ঞানীকেও জীবিত পায়নি, সবাইকে মেরে ফেলেছে ওই দুষ্কৃতিকারীরা। সবাই তো তখন এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে এখন তারা কি করবে, ওই ভাইরাসটারই বা কি হবে, আর এই দেশেরই বা কি হবে। এদিকে আমাদেরকে মৌলিকে দেখানো হয় নিজের মেয়ে অর্থাৎ জননীর নিখোঁজ হওয়ার খবরটা তার কাছে পৌঁছে দেওয়া হয়। এটা শুনে তো সে অনেক বেশি কষ্ট পেয়ে যায়। সে কিছুতেই মেনে নিতে পারছিল না এসব। ঠিক তখনই দেখা যায় উপর থেকে তার মা তাকে একটা ডাক দেয়। তারপর সে ঘরে তার মায়ের কাছে গেলে সে মৌলিকে বলতে থাকে যে সে হেরে গেছে। যে ছেলে তার চোখের সামনেই নেই তাকেই সে ভগবানের কাছে সব সময় চেয়েছে, কিন্তু যে ছেলেটা তার চোখের সামনে এতদিন ছিল তার উপর রাগ করে সে তার মুখ থেকেও মা ডাকটা এত বছর শুনতে পারেনি। তাই তার ভুল হয়ে গেছে, মৌলি যেন তাকে ক্ষমা করে দেয়। তবে তার একটা কথা আছে, সে মারা গেলে তার চিতায় যেন মৌলির ভাই নিজে এসে আগুন দেয়, তাহলেই কেবলমাত্র তার আত্মার মুক্তি ঘটবে। মৌলি তখন তার মাকে বলে যে এটাই হবে, সে যেন কোনো চিন্তা না করে, সে তার মায়ের আশা পূরণ করবে। অন্যদিকে আমাদেরকে তখন ঠাকুরকে দেখানো হয়। সে চলে আসে সেই জায়গায় যেখানে কিনা অনেকে মারা পড়েছিল, অর্থাৎ যে লোকগুলোকে রুদ্র মেরে ফেলেছিল সে তাদেরকেই দেখতে আসে। এখানকার এত খারাপ অবস্থা দেখে তো ঠাকুর অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। কিভাবে তাদের এত এত লোকজনকে মেরে ফেলেছে এখানে, তা এত নৃশংস ভাবে। ঠিক তখনই দেখা যায় সেখানে কালো একটা অবয়বের মতো কিছু একটা তাদের দিকেই এগিয়ে আসছিল।
তারপর সেই ধোঁয়ার মধ্যে থেকে তারা যেন বেরিয়ে আসে আর এই জায়গাগুলো পর্যবেক্ষণ করতে থাকে। কিভাবে যেন সেই লোকগুলো এখানে রুদ্রর উপস্থিতি টের পাচ্ছিল। হঠাৎ করেই তাদেরকে দেখে ঠাকুর অনেক বেশি চমকে যায়। সে তখনই তার লোকজনকে এই লোকটাকে ধরার জন্য বলতে থাকে, কিন্তু তার কাছে গেলেই দেখা যায় সে এক ধরনের ভাইরাস ঠাকুরের লোকদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আসলে এই লোকটা ছিল অনেক বেশি পাওয়ারফুল। তার নাম হলো নেত্রা। নেত্রার পর ধীরে ধীরে ঠাকুরের কাছে আসে আর বলতে থাকে যে তার বাবাকে কি সে পুড়িয়েছিল। ঠাকুর বলে যে না, সে পোড়ায়নি। নেত্রা আবারও জিজ্ঞেস করে তার বাবা এবং তার ভাইদেরকে কে মেরেছিল সেটা কি সে জানে। ঠাকুর তো এতেও বলে না, সেটাও সে জানে না। নেত্রা আবারও জিজ্ঞেস করে যে সে কে, সে কি তাকে চেনে, আর তার বাবার সাথে তার কি সম্পর্ক ছিল সেটা কি সে জানে। ঠাকুর এই প্রশ্নের উত্তরেও না জানায়। তখন নেত্রা তাদেরকে একটা গল্প বলতে শুরু করে। দৃশ্য তখন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আজ থেকে কয়েক বছর আগে ঠাকুরের বাবা এসেছিল এই জঙ্গলে। তখন এখানকারই একজন লোক তাকে জানায় নেত্রার সম্পর্কে। আসলে ঠাকুরের বাবা নেত্রার সাথেই দেখা করতে এসেছিল। এই নেত্রাকে, তার সম্পর্কে আমরা এখন জানতে পারবো। আমাদেরকে নেত্রাকে দেখানো হয়, দেখা যায় সে কালো জাদু করছিল। হ্যাঁ, সে সবই করত। এর পরপরই দেখা যায় ঠাকুরের বাবা এসে নেত্রাকে বর্তমান প্রাইম মিনিস্টার আদিত্য রাম ভগতের সম্পর্কে সবকিছু বলতে থাকে। সে বলে যে নেত্রাকে এই রাম ভগতকে রাস্তা থেকে সরাতে হবে, আর সেটা যে করেই হোক, না হলে ঠাকুরের বাবা কখনোই প্রাইম মিনিস্টার হতে পারবে না। তখন নেত্রা তাকে বলে যে কাজটা সে খুব সহজে করে দিতে পারবে, কিন্তু এই কাজের জন্য তাদেরকে মানুষের বলি দিতে হবে, যেটা হবে অনেক বেশি ভয়ঙ্কর। কিন্তু এটাতেও ঠাকুরের বাবা রাজি হয়ে যায়। তারপর নেত্রা তাকে বলতে থাকে যে বলি দেওয়ার জন্য 8টা ব্রাহ্মণ ছেলেকে নিয়ে আসতে হবে। যখনই তাদের বলি দেওয়া সম্পূর্ণ হবে তখনই সেখান থেকে উঠে আসবে 8টা পিশাচিনী, আর সেগুলোই নেত্রার হয়ে কাজ করবে। আর তখন তাদেরকে দিয়ে ঠাকুরের বাবার এই কাজ করাতে তো তার কোনো কষ্টই হবে না। সে মুহূর্তের মধ্যেই তার সব কাজ করে দিতে পারবে। দেখা যায় কয়েকদিনের মধ্যে নেত্রার কাছে নিয়ে আসা হয় 8টা ব্রাহ্মণ ছেলেকে। অনেক খুঁজে খুঁজে তাদেরকে আনা হয়। এরপর ধীরে ধীরে তাদেরকে বলি দেওয়ার জন্য যজ্ঞ করতে শুরু করে দেয় নেত্রা। ওই ছেলেগুলোর পরিবারের মানুষজনেরা অনেক বেশি কান্নাকাটি করছিল আর ভগবানের কাছে সহায়তা চাচ্ছিল যে ভগবান যেন তাদের ছেলেকে বাঁচিয়ে দেয়। ঠিক তখনই দেখা যায় তাদের ডাক শুনে সেখানে চলে আসে রুদ্র। সে সেখানে এসেই নেত্রার লোকজনকে একভাবে মারতে শুরু করে। তারা কেউই তার সাথে পেরে উঠছিল না। সেখানে ছিল অনেকগুলো মানুষ, কিন্তু এত মানুষও যেন তার কাছে কিছুই না। সে এতটাই বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। সে তো সবাইকে একের পর এক মেরে ফেলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সে ঠাকুরের বাবাকেও সে মেরে ফেলে আর নেত্রাকে আচ্ছা মতো পেটাতে পেটাতে তার অবস্থা অনেক বেশি বাজে করে দেয়। এতে তো নেত্রারও মারা যাওয়ার কথা ছিল, কারণ এতটা অত্যাচার কারো পক্ষেই সম্ভব না সহ্য করা। কিন্তু তারপরেও দেখা যায় সে কোনোভাবে বেঁচে যায়। আর এই পুরো গল্পটা ঠাকুরকে নেত্রাই বলতে থাকে। সেরপর বলতে থাকে যে এখন সে পিশাচিনীকে দিয়ে বশ করে ফেলেছে, যার জন্য সে মহা শক্তিশালী হয়ে গেছে। এখন তো রুদ্রকে হারানো তার জন্য কোনো ব্যাপারই না। অর্থাৎ তার আর ঠাকুরের শত্রু এখন একই, আর তা হলো রুদ্র। ঠাকুর রুদ্রর ব্যাপারে আগে কিছুই জানতো না, কিন্তু যখন জানতে পারে যে তার বাবার মৃত্যুর পেছনে সে দায়ী, তখন সেও রুদ্রকে মারার জন্য উঠে পড়ে লাগে। এদিকে আমাদেরকে দেখানো হয় রুদ্র জননীকে নিয়ে একটা জায়গায় চলে আসে। তারপর সে জননীকে শিব সম্পর্কে অনেক ভালো ভালো কথাও বলতে থাকে। এসব শুনে জননী বলে যে সবই ঠিক আছে, কিন্তু একটা মায়ের কাছ থেকে তার ছেলেকে শিব কেন কেড়ে নিয়েছে এটা তো সে ঠিক করেনি। এটাকে সে কিভাবে ব্যাখ্যা করবে, কারণ এটা তো একটা অন্যায়। তখন রুদ্র বলতে থাকে যে সবকিছু তো শিবের হাতেই রয়েছে। কার ভবিষ্যৎ কি হবে সেটাও শিবের হাতে। কার পেট থেকে কে জন্ম নিবে, কার কোলে কে বড় হবে এবং কার উপকার কে করবে, এগুলো সব তারই হাতে রয়েছে। তিনি হচ্ছেন মহাশক্তিমান। এগুলোই বলে রুদ্র সেখান থেকে চলে আসে। সে একটা মন্দিরের সামনে আসে পুজো করার জন্য। তো সে পুজো করতে যাবে, ঠিক তখনই ওই জায়গায় জমায়েত হয় অনেক অনেক মানুষ। হুট করেই এত মানুষের সমাগম খুবই অদ্ভুত ছিল। তারাই সেই রুদ্রকে বলতে থাকে যে সে যেন এখান থেকে চলে যায়,
তাদের কোনো ভগবান নেই, কারণ তিনি যদি থাকতেন তাহলে তাদের এত সমস্যা কখনোই হতে দিত না। এই কথাগুলো শুনে রুদ্র অনেক রেগে যায় আর বলতে থাকে যে কে জানে যে ভগবান কোথায় আছে, হয়তোবা সে তাদের মধ্যেই কোথাও রয়েছে, তারাই দেখতে পাচ্ছে না, আর সে তো এখানে শুধুমাত্র তাদেরকে সাহায্য করতে এসেছে, এর থেকে বেশি কিছুই না। এদিকে আমাদেরকে দেখানো হয় জননীর ফোনটা অন হয়েছে। সে তখন বিভিন্ন ছবি এবং ভিডিও করছিল, আর এটা করতে গিয়েই সাথে সাথে তার ফোনটা ট্রেস করে ফেলে সরকারি লোকজনেরা, আর ব্যাপারটা তারা প্রাইম মিনিস্টারকে জানায়। এই কথা জানার পর প্রাইম মিনিস্টার আর একদম দেরি করে না, সে তখনই সেই লোকেশনে একটা রেস্কিউ টিম পাঠানোর জন্য বলে দেয়। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে একটা হেলিকপ্টার জননীকে রেস্কিউ করার জন্য। এটা দেখে তো অনেকটাই খুশি হয়ে যায় জননী। তবে তখনই দেখানো হয় আকাশে থাকা হেলিকপ্টারটা ধ্বংস হয়ে যায়। একটা পাখা গিয়ে সেখানে থাকা জনগণের গায়ে লাগতে যাবে, ঠিক তখনই সেটা ধরে ফেলে রুদ্র আর সবাইকে বাঁচিয়ে দেয়। এটা দেখে তো মানুষজন রুদ্রর উপর অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তাদের এই খুশি খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। দেখতে দেখতে সেখানে চলে আসে নেত্রা। তাকে দেখে খুবই অবাক হয়ে যায় রুদ্র, কারণ তাকে তো সে অনেক আগেই মেরে ফেলেছিল, তাহলে সে এখনো পর্যন্ত কিভাবে জীবিত আছে। দেখা যায় নেত্র এখানে একা আসেনি, সে তার সাথে তার দলবল নিয়ে এসেছিল, আর এই সবাই ছিল অনেক বেশি স্কিলড ফাইটার। মানে তাদেরকে দেখেই মনে হচ্ছিল যে তারা হচ্ছে সবাই অঘরীতান্ত্রিক। তো এরপরই দেখা যায় নেত্রা রুদ্রর সামনাসামনি এসে দাঁড়ায় আর তাকে বলতে থাকে যে একমাত্র রুদ্রকে মেরে ফেলার জন্যই সে জীবিত হয়ে ফিরে এসেছে, তাকে না মারা পর্যন্ত সে কখনোই শান্তি পাবে না। এরপরই শুরু হয়ে যায় তাদের দুজনের মধ্যে তুমুল লড়াই, কেউ যেন কারো থেকে কম নয়। এই নেত্রার কাছে আছে খারাপ শক্তি আর রুদ্রর কাছে আছে ভালো শক্তি। তো এই খারাপ শক্তি আর ভালো শক্তির মধ্যেকার লড়াই অনেকক্ষণ ধরে চলে। নেত্রার সাথে লড়াই করার সাথে সাথে সেখানে থাকা নেত্রার দলের লোকেদেরকেও রুদ্র আচ্ছা মতো মারতে শুরু করে দেয়। এক এক করে সে সেখানে থাকা প্রায় সবাইকে মেরে ফেলতে থাকে। সবাইকে খতম করার পরই সে এগিয়ে আসে নেত্রার কাছে, কারণ এখন হলো তার মার খাওয়ার পালা। তাকে তো রুদ্র একদমই ছাড় দেয় না, তাকে অনেক মারধর করতে থাকে। মারতে মারতে তার অবস্থা একেবারে খারাপ করে দেয়। চোখের পলকের মধ্যেই সে নেত্রাকেও একদম জানে মেরে ফেলে, কেননা তার মতো খারাপ শক্তির এই জগতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর রুদ্রর এই কাজ দেখে তো সেখানে থাকা সাধারণ জনগণ অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এতদিনে খারাপ শক্তির পতন ঘটেছে আর জিতে গেছে ভালো শক্তি। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় জননী রুদ্রর কাছে চলে আসে আর তাকে বলতে থাকে যে তার দাদি তার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে গেছে। তারা তাকে বলেছিল যে রুদ্র কখনোই তার কাছে ফিরে আসবে না, কিন্তু তারপরেও সে তাদের কোনো কথা শোনেনি। সে তো তার জন্যই অপেক্ষা করে গেছে, আর সে আসছে না এর জন্য তার বাবার উপরেও দাদি অনেক রাগ করেছিল। তার সাথে একবারও সে কথা বলেনি। এখন তার একটা শেষ ইচ্ছা হলো তার চিতায় যেন শুধুমাত্র রুদ্রই আগুন দেয়, তাহলেই একমাত্র তার আত্মা শান্তি পাবে, না হলে সে মরেও শান্তি পাবে না। প্রতিদিন সে তার জন্য অপেক্ষা করে থাকতো, তার পথ চেয়ে থাকতো, আর এভাবেই তার চিন্তা করতে করতে আর অপেক্ষা করতে করতে সে আজ মারা গেছে। অর্থাৎ জননীর ফোনে নেটওয়ার্ক আসার কারণে তার বাবা তখনই তাকে কল করতে পারে আর সাথে সাথে তাকে তার দাদির মৃত্যুর সংবাদ জানায়। তাই জননী এবার বলতে থাকে যে রুদ্রর কি তার মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী তার চিতায় আগুন দেওয়াটা উচিত নয়। এত কিছু শোনার পরেও এখানে কিছুই বলছিল না রুদ্র, সে তো এক পাশে গিয়ে চুপচাপ বসেছিল। এসব দেখে জননীও তখন তার পাশে গিয়ে বসে পড়ে আর তাকে বলতে থাকে যে সে যদি তার সাথে যেতে না চায় তাহলে সেও এখান থেকে যাবে না। সারা দেশের মানুষের যা হয় হোক তার কিচ্ছু যায় আসে না, ভ্যাকসিনের স্যাম্পলও কিন্তু তার কাছেই আছে। সে যদি এখান থেকে না যায় তাহলে বাকি বেঁচে থাকা মানুষগুলো ধীরে ধীরে মারা যাবে, তারা কোনোভাবেই তাদেরকে আটকাতে পারবে না। তাই এখন রুদ্র সিদ্ধান্ত নিক যে সে কি করবে কিছুই বুঝতে পারছিল না, কেননা সে তো এখানে তার সৃষ্টিকর্তা শিবের কথাতে এসেছিল, আর সে সংসারের মায়াও ত্যাগ করেছিল। এর জন্য তার পরিবারের কাছে ফিরে যাওয়া একদমই নিষিদ্ধ। পরিবারের কাছে গেলে পরিবার তো তাকে দুর্বল করে দিবে। এগুলো নিয়েই রুদ্র ভাবতে থাকে। এদিকে আমাদেরকে মৌলিকে দেখানো হয় তার মা শেষবার তার সাথে কথা বলতে গিয়ে মারা যায়। তো এরপরই মৌলি তার শেষ কার্য করা শুরু করে, কারণ সে তো জানতো না যে তার ভাই বেঁচে আছে।
তাই মায়ের ইচ্ছা পূরণ করতে পারবে না জেনে সে শেষ কার্য করতে থাকে। কিন্তু তখনই দেখা যায় চিতায় আগুন দেওয়ার আগেই সে আগুন হাতে নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। আগুনটা তার মায়ের মুখে দেওয়ার সাহস হচ্ছিল না তার, কারণ তার মায়ের তো শেষ ইচ্ছা ছিল রুদ্রই তার মায়ের মুখে আগুন দিবে। এসব নিয়ে চিন্তা ভাবনা করতে থাকলে হঠাৎ করেই সবাইকে অবাক করে দিয়ে সেখানে চলে আসে রুদ্র। মৌলি তো তখন তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে যে সে কোথা থেকে আসলো এত বছর পর। এই দৃশ্য যেন সে বিশ্বাসই করতে পারছিল না, কেননা যেই ভাইকে সে এত বছর দেখেনি সে কোথায় আছে তাও তো সে জানতো না। সে বেঁচে আছে নাকি মরে গেছে এটা ছিল তাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। সেই ভাই এখন চোখের সামনে এসেছে, এতে তো অবাক হওয়া খুবই স্বাভাবিক। তো দেখা যায় রুদ্র সেখানে এসেই মায়ের চিতায় আগুন দিয়ে দেয়। এভাবেই সে তার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করে। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে তার মায়ের আত্মা চিতার মধ্যে থেকে উঠে আসে। সেখানে তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল স্বয়ং শিব। সে মাকে বলতে থাকে যে তার জন্য জীবন দিতে প্রস্তুত এরকম একটা ভক্তকে এই দুনিয়াতে জন্ম দিয়ে আনার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। সে সবসময় তার কাছে প্রশ্ন করত যে কেন সে তার কাছ থেকে তার ছেলেকে নিয়ে গিয়েছিল। এগুলোর উত্তর সে এখন দেবে। আর সে তাকে আশীর্বাদ দিচ্ছে যে সে এখান থেকে সরাসরি স্বর্গে যাবে। এসব শুনে তখন রুদ্রর মা অনেক বেশি খুশি হয়ে যায়। তার এত বছরের ধৈর্যের ফল এখন সে পেয়ে গেছে, তাই সে অনেক খুশি। এই দিকে দেখানো হয় কিছুক্ষণ পরেই জননীর কাছে একটা কল আসে। তাদের কাজের লোক বলতে থাকে যে রুদ্র তো তাদের বাড়িতে এসেছে আর তার মায়ের চিতাতে আগুন দিয়েছে। তার মায়ের শেষ ইচ্ছাও সে পূরণ করেছে। কিন্তু জননী তো তখনও রুদ্রর সাথে সেই বরফের পাহাড়ে ছিল। আর সে তখন দেখতে পায় রুদ্র এখান থেকে কোথাও যায়নি, সে তো তার সামনেই রয়েছে। তার মানে যে স্বয়ং ভগবানই সেখানে রুদ্রর বেশে গিয়ে তার মায়ের চিতায় আগুন দিয়েছে। এটাতে জননী রুদ্রর কাছে গিয়ে অনেক ভক্তি নিয়ে ভগবানকে স্মরণ করতে থাকে। তার পরে রুদ্র জননীকে নিয়ে চলে আসে নদীর পাড়ে। দেখা যায় রুদ্রর হাতে তখন ছিল খানিকটা ছাই, অর্থাৎ তার মায়ের অন্তিম সংস্কার হওয়ার পরে যেই ছাই অথবা অস্থিটা হয় সেটা রুদ্রর কাছে এনে দিয়ে গিয়েছিল স্বয়ং ভগবান। এটা নিয়ে রুদ্র তখন গঙ্গার পানিতে প্রবাহিত করে দেয়। তারপরই সে জননীকে আশীর্বাদ করে বলতে থাকে যে সে এত ছোট জীবনেও তার জ্ঞান ব্যবহার করে মানুষকে বাঁচাতে চেয়েছিল, এমনকি এর জন্য তো সে তার নিজের জীবনকেও সংকটে ফেলেছিল। তার উপরে ভগবান অনেক বেশি খুশি, সে তাকে আশীর্বাদ দিচ্ছে যে সে অনেক লম্বা জীবন যাপন করবে। তো কিছুক্ষণের মধ্যেই দেখানো হয় জননীর লোকেশন পেয়ে সেখানে অনেক মিলিটারি সহ পদ্মাবতীও চলে আসে। তারা তাদেরকে তাদের সাথে করে ঠাকুর এবং তার লোকেদেরকে শেষ করার জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু রুদ্রকে অনেক বেশি রাগান্বিত দেখে একজন বলে ওঠে যে সে যদি এত রাগান্বিত হয়ে সেই জায়গায় যায় তাহলে তো যুদ্ধ লেগে যাবে। তখন রুদ্র বলতে থাকে যে সে তো যুদ্ধই চায়, তাদের কাজ হলো দেশ রক্ষা করা আর তার কাজ হলো ধর্ম রক্ষা করা। তাদের বাউন্ডারি আছে কিন্তু তার কোনো বাউন্ডারি নেই, এই পুরো বিশ্বই তার। সেটাকে তার কিভাবে রক্ষা করতে হবে তা তার খুব ভালো করেই জানা আছে। এদিকে আমাদেরকে দেখানো হয় দৌড়াতে দৌড়াতে কমান্ডার লি এবং জেনারেল চ্যাং এর হাইড আউটে চলে আসে ঠাকুর। আর এদিকে কি কি ঘটেছিল সবকিছু সে তাদের কাছে খুলে বলে। কিন্তু লি আর চ্যাং বলতে থাকে যেতে চিন্তার তো কোনো কারণ নেই, তারা একদম রেডি আছে, তাদের উপর তারা অ্যাটাক করেই তো দেখুক। তবে ঠাকুর বারবার তাদেরকে সতর্ক করছিল, কিন্তু কে শোনে কার কথা। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় তাদের বেজে আক্রমণ করে বসে রুদ্র। সে এক এক করে সেখানে সকল সোলজারদেরকে মারতে শুরু করে। তাদের সব ডিজিটাল অস্ত্রশস্ত্র কোনোভাবেই রুদ্রর কিছুই করতে পারছিল না। সে তো তার তাণ্ডব লীলা শুধু চালিয়েই যাচ্ছিল। চোখের পলকে ওই সকল সোলজারকে মেরে ফেলে রুদ্র। তারপর গিয়ে সে লিকে ধরে। লি মোটামুটি একটু ফাইট করতে পারে, কিন্তু রুদ্রর সামনে সে একদমই পেরে ওঠে না, যার জন্য লিও রুদ্রর হাতে মারা যায়। আর ওকে যখন সে মারতে থাকে তখন অনেক করে চ্যাং রুদ্রকে লিকে না মারার জন্য অনুরোধ করে, কিন্তু রুদ্র তো তার কোনো কথাই শোনে না, তাই সে তাকে মেরে চলে আসে। এরপর ধরে চ্যাংকে আর এক ঝটকায় সে তাকেও মেরে ফেলে। এত বড় একটা সেনা নিয়েও তারা একজনের সাথে পেরে উঠছিল না। সবশেষে জয় হয় এই রুদ্ররই। অন্যদিকে তখন দেখা যায় জননী চলে যায় একটা ফ্যাসিলিটিতে। সেখানে গিয়ে সে তাদের বানানো সেই ভ্যাকসিনটার স্যাম্পল নিয়ে নেয় আর সেটার বাল্ক প্রোডাকশন করায়, অর্থাৎ অনেক পরিমাণে প্রোডাকশন করে ফেলে। তারপর প্রায় সকল মানুষদেরকে সেই ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হয়, যে কারণে গোটা দেশ মৃত্যুপুরী হওয়ার হাত থেকে বেঁচে যায়। আর এর মাধ্যমে এই গল্পটাও এখানেই শেষ হয়।
এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।